সাকলায়েন সাহেব চাকরি হারিয়েছেন তাদের বিভাগীয় তদন্তে এবং প্রমাণ সাপেক্ষে। হ্যাঁ, তো পরিমণি তো এরকম অনেক সাকলায়েনকেই হয়তো ধ্বংস করেছেন, হয়তো ওনারটা প্রকাশ পেয়েছে আর ওনাদেরটা হয়তো প্রকাশ পায়নি, অনেকের সংসারও হয়তো ভেঙে দিয়েছে। এই ধরনের নষ্টা মেয়েরা বাংলাদেশে আর না আসুক, না থাকুক, ভবিষ্যতে এই ধরনের বিচরণের আর না ঘটুক, এটাই আমাদের কাম্য। কেন নষ্ট বলবেন তাকে? পুলিশ তার বাড়িতে যে ধরনের ড্রাগ মদ পেয়েছে, এতে কি যথেষ্ট না? সে কী ধরনের মেয়ে এটা প্রমাণ হওয়ার জন্য? আবার পুলিশ যখন আপনাকে গ্রেপ্তার করলো তখন তো আপনার কাছ থেকেও পুলিশ মদ পেয়েছে, সেই মদ আর এই মদের পার্থক্য কী? আমার মতটা তো সাজানো ছিল, আমার বিষয়টা তো সাজানো ছিল, সেটা তো প্রমাণই হয়ে গেছে। আপনার সাথে পরিমণির কোনো সমঝোতার সম্ভাবনা আছে কিনা? ইতিমধ্যেই আমার কাছে প্রস্তাব এসেছে এবং আমাকে বিভিন্নভাবে বলতে পারেন কিছুটা চাপও এসেছে আমার উপরে, বাট আই এম দ্য লাস্ট ম্যান। আমি শেষ পর্যন্ত লড়বো এবং আমি বিচার আমি পাবো এবং বিচার হবে ইনশাল্লাহ। কোনো সমঝোতার সম্ভাবনা? প্রশ্নই ওঠে না। যতই চাপ আসুক আমার উপরে, আমি সমঝোতা করব না। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, যাকে আপনারা সবাই পরিমণি কাণ্ড অর্থাৎ বোট ক্লাবের কাণ্ডে চেনেন, সেই পরিমণি মামলার আসামি বাদী নাসির উদ্দিন মাহমুদ। মিস্টার মাহমুদ, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমরা যখন ইন্টারভিউ নিচ্ছি আপনার, তখনই আবার আপনি আলোচনায় যে আপনার মামলায় জামিন পেয়েছেন পরিমণি। আপনার অনুভূতিটা কি? জামিন তো পেতেই পারে, কারণ ওখানে সে একজন নারী, একজন মা, সেই হিসাবে হয়তো কনসিডারটা করা হয়েছে, জামিন পেতেই পারে। কিন্তু আমার বিশ্বাস এই মামলা তার সঠিক পথে আগাচ্ছে এবং এটার একটা সুরাহা হতে যাচ্ছে এবং এটা আমরা সঠিক যে রায়টা সেটা পাবো, অর্থাৎ বিচারটা হবে, আমি এই বিশ্বাস রাখি। আপনি আবার নায়িকা পরিমণি ধর্ষণ এবং হত্যা প্রচেষ্টা মামলার আসামির জায়গা থেকে অনুভূতি কি? এখানে তো বাস্তব জিনিসটাকে তুলে ধরতে হবে যে উনি যে মামলা করেছিলেন, মূলত আপনাদের মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে যেটা বড় করে এসেছিল যে হত্যা ও ধর্ষণ কথাটা আসছিল। আপনি হয়তো জানেন যে যখন এটা চার্জ ফ্রেম হয়, সেই দিনই এখানে হত্যা বা ধর্ষণের যেহেতু কোনো আলামত বা কোনো কাহিনী বা কোনো রকম সাক্ষী ছিল না, পুলিশের রিপোর্টে কোনো রকম এরকম উল্লেখ কিছুই ছিল না, বাস্তবতাটা ভিন্ন ছিল, সেহেতু প্রথম দিনই কিন্তু এই দুটো চার্জ থেকে আমাকে অবমুক্ত করা হয়েছে। এবং তার যে এফআইআর, সেই এফআইআরে যেসব কথাবার্তা লেখা ছিল, পুলিশের যে রিপোর্ট ছিল, সম্পূর্ণ অলমোস্ট ভিন্ন। তো এখানে সে পড়ে গেছে, আসলে আমি নিজেকে সেভ করতে গিয়ে এটা ধাক্কা লাগছে, সে পড়ে গেছে, কারণ সে তো প্রচণ্ড মাতাল ছিল। তো এটাকে বলা হচ্ছে যে আমি কি শ্লীলতাহানি করেছি কিনা, এটাই হয়তো কোর্ট ধরে রেখেছে। কিন্তু ওই কোর্টই কিন্তু আমাকে আবার অনুমোদন দিয়েছে যে যেহেতু আমার বিরুদ্ধে এতগুলি মিথ্যে সে করছে, সেটার বিরুদ্ধে আমি অন্য কোর্টে, সংশ্লিষ্ট কোর্টে আমি মামলা করতে পারবো। এই লিখিত পাওয়ার পরেই কিন্তু আমরা মামলাটা করতে পেরেছি। তা এটার অর্থ এই দ্বারাই আমি মনে করি যে আগেরটা যে সে মিথ্যা মামলা করছে, এটা আমি বলবো যে 95% ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে। বাকি আপনি জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকটা ডেট গেছে, উনি কিন্তু সাক্ষী দিতে যান নাই, উনি নিজে বাদী হয়েও সাক্ষী দিতে যান নাই। পরবর্তীতে ওনার জরিমানাও করা হয়েছে, আপনারা শুনেছেন। তো সব মিলে উনি সাক্ষী দিবেন কিনা সেটা পরের কথা, তবে আমি বিশ্বাস যে ওখানে আমাদের মামলার তেমন কিছুই থাকবে না। বরং এই মামলাতে আমি যেটা করেছি, সেখানে পিবিআই যেহেতু খুব সুন্দরভাবে তারা একদম গভীরে গিয়ে সম্পূর্ণ জিনিসটাকে তুলে ধরে নিয়ে আসছে এবং তারা প্রেজেন্ট করতে পেরেছে এবং তাদের রিপোর্টে, তাতে করে কিন্তু সে কী করেছে ওখানে সবগুলো চলে আসছে। এবং আমি নির্যাতিত হয়েছি, আমি সেদিনকে খুন হতে পারতাম, মানে খুনটা এই সেন্সে যে সে যখন ভাঙচুর করতেছিল একটার পর একটা, তো আমি যখন বেরোবার পথ একটাই ছিল, আমি বেরোবার পথেই যখন আমাকে আটকানো হলো, আমার ওই দুই একজন বললো যে আপনি এটা জিনিসটা থামিয়ে দিয়ে যান। তা আসলে ওই সময় তো আসলে ক্লাবের সিনিয়র স্টাফরা ছিল না, নিয়োগ হয়নি, মাত্র 3 মাস আগে ক্লাব চালু হয়েছে। আমাদের তখনও সেক্রেটারি, চিফ সিকিউরিটি অফিসার, বার ম্যানেজার, এরা কেউই কিন্তু তখনও অ্যাপয়েন্টেডই হয়নি। ফলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা একটু নাজুক ছিল। মোরওভার এটা দেখার দায়িত্ব আমার ছিলও না, এটা মেম্বার অ্যাডমিন বা প্রেসিডেন্ট তাদের দায়িত্ব ছিল যে ক্লাবে কখন ঢুকবে কখন বেরোবে।
রাত 12:30টার পরে একদল লোক ইয়াং মেয়েরা ক্লাবে ঢুকতে পারে, এটা আমারও বিশ্বাস হয় না। যাই হোক, তারা ঢুকছে ভাঙচুর করার একটা পর্যায়ে, যখন নিচে সেই ভাঙছে আর বড় একটা বোতলের ভাঙা অংশ, শেষ মুহূর্তে যখন আমাকে মারতে গেল, সেটা তার আগে তো দুটো মেরেছে, একটা আমার ঘাড়ে লেগেছে, একটা আমার কানের এই পাশে লেগেছে, যথেষ্ট ব্যথা পেয়েছি। যখন মারতে গেছে তখন আমি দেখলাম যে ওটা লাগলে আমি ক্ষতবিক্ষত হয়ে যাবে আমার নাক মুখ, অথবা আমার গলা লাগলে আমি মারাও যেতে পারি। তখন তাকে আমি প্রোটেক্ট করার চেষ্টা করছি আত্মরক্ষার স্বার্থে। এই প্রোটেক্ট করতে গিয়ে কিন্তু সে পড়ে গেছে, সে ব্যালেন্স রাখতে পারে নাই, পড়ে গেছে। তো এইটা কি আমি কি প্রোটেক্ট করতে গিয়ে পড়ে গেছে, নাকি আমি তাকে চপটাঘাত করছি, এটা একটা প্রশ্ন থাকে কোর্টের কাছে। সেই জন্য ওখানে মামলাটা ওইটুকু ঝুলে আছে, সাক্ষীর মাধ্যমে সেটা শেষ হয়ে যাবে। আর এখানে তো পুলিশ যেটা বলেছে, সে কী করেছে একদম ডিটেলস, আমাকে কয়টা গ্লাস মেরেছে, কী করেছে, এমনকি পিছন থেকে এসে ওই যে ছেলেটা জিমি ছিল, সে পিছন থেকে সজোরে আমাকে ঘুষি মেরেছে, এগুলো সব পুলিশের কাছে সব তথ্য এসেছে। এবং ওখানে একটা সিসি ফুটেজও পাওয়া গিয়েছে, সেখানে সেগুলো মোটামুটি ক্লিয়ার চলে আসছে। সো আমার বিলিভ যে এই যদি এটাকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারি আমরা, আর এটা থেকে তার রেহাই পাওয়ার মতো কোনো কারণ নাই। আমরা সচরাচর মানে ফিল্মে দেখি যে নায়িকা ঢিসুম করে ভিলেনকে মারে। বাস্তবে আপনি নায়িকা পরিমণির হাতে মার খেলেন, তখন আপনার অনুভূতিটা কেমন হলো? আমি তো হতভম্ব হয়ে গেছিলাম। আমি আসলে কল্পনাই করি নাই যে এরকম কিছু একটা হতে পারে। আপনি জানেন যে আমি উত্তরা ক্লাবের মতো একটা বড় ক্লাবের 3বারের প্রেসিডেন্ট ছিলাম। আমি ওখানে মেম্বার অ্যাডমিনের দায়িত্ব পালন করেছি 3বার। তো ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনটা আমি খুব ভালো বুঝি, কিন্তু ক্লাবের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে, ইট ওয়াজ বিয়ন্ড মাই ইমাজিনেশন। তো যেটা হয়ে গেছে সেটা একটা নারীর দ্বারা এরকম হইতে পারে, সে এত জঙ্গলি হতে পারে, এটা আমি কল্পনা করি নাই। আমি প্রস্তুত ছিলাম না, এবং এটার পরবর্তী কনসিকুয়েন্সেস আমাকে যেটা দিতে হয়েছে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আপনার সাথে পরিমণির কোনো সমঝোতার সম্ভাবনা আছে কিনা? প্রথমত, ইতিমধ্যেই আমার কাছে প্রস্তাব এসেছে, এবং আমাকে বিভিন্নভাবে বলতে পারেন কিছুটা চাপও এসেছে আমার উপরে। বাট আই এম দ্য লাস্ট ম্যান। কারণ আমার কথা হলো, আমি বড় কথা না, ভবিষ্যতে যত কোনো ভদ্রলোক বা কোনো শিক্ষিত লোক, কোনো ব্যবসায়ী, আমার মতো একজন বয়সের লোক এই ধরনের অপদস্থ আর না হয়, এই ধরনের মিথ্যা নাটকের শিকার হয়ে যে সাফারটা আমি করেছি, যে কষ্টটা আমি পেয়েছি, যাতে এই কষ্ট আর কাউকে না পেতে হয়, এর জন্য আই এম দ্য লাস্ট ম্যান, যেটা আমি শেষ পর্যন্ত লড়বো, এবং আমি বিচার আমি পাবো, এবং বিচার হবে ইনশাল্লাহ। আমার উপরে তো চাপ এসেছে, যত চাপই আসুক, যত অপশক্তিই আমার কাছে আসুক না কেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি এর সাথে আপোষ করার কোনো সুযোগ নাই, আমি করব না, এবং এটার বিচার হবে, এটা আমি বিশ্বাস রাখি। আমি মামলা লড়ে যাব এই পরিমণি নামে, যে আসলে তো পরিমণি না, স্মৃতি ইরানি। হ্যাঁ, পরিমণি নামে আসলে এই মেয়ে যে নায়িকা, এটাও তো আমি কোনোদিন জানতাম না। এরকম একটা মেয়ে আছে বাংলাদেশের সিনেমা দেখার সুযোগ আমার নাই, আর নায়িকাদেরকে আমি চিনিও না, বাংলাদেশের নায়িকাদের। আর এই মেয়ে, এই পরিমণির এই ধরনের আচরণের বিচার হবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। কোনো সমঝোতার সম্ভাবনা? প্রশ্নই ওঠে না। যতই চাপ আসুক আমার উপরে, আমি সমঝোতা করব না। চাপ কারা করে, কেন করছে? তার সাথে তো আপনি জানেন যে সমাজে অনেক বিশেষ ব্যক্তিদের সাথে সম্পর্ক আছে বা ছিল। ইতিমধ্যে আপনারা অনেক কিছু তো জেনেছেন, এটা তো সেই সব মহল থেকে আসতেই পারে। আমরা 3 বছর আগে ফিরে যাব। ঠিক 2021 সালের এই জুন মাসেই আপনার সাথে পরিমণির এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, আপনি গ্রেপ্তার হলেন। আচ্ছা, সেই দিনগুলো কেমন ছিল? এটা তো আমার জন্য দুঃসহ একটা স্মৃতি। আমি এই স্মৃতি কোনো দিন ভুলব না। আমি রানিং 67, আমার এই বয়সে আমাকে রিমান্ডে এবং 1 দিন জেল, সব মিলিয়ে 17 দিনের উপরে আমি ছিলাম। যে অবর্ণনীয় কষ্ট আমি পেয়েছি, আমার নানা রকম শারীরিক সমস্যাও আছে, অবর্ণনীয় কষ্ট পেয়েছি, এটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এবং আরেকটা আমার সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আমার ছোট ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ের কথাবার্তা চলছিল, ঠিক তখনই এই ঘটনাটা ঘটে গেছে। তারা দুজনকে পছন্দ করে করেছে। আমরা জাস্ট যেটাকে বলে ফ্যামিলি, এটাকে সেটেল করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ঘটনা ঘটাতে বিয়েটা ভেঙে গেছিলো প্রায়। যাক, পরবর্তীতে আল্লাহর ইচ্ছা, যে তারা যখন রিয়েলাইজ করতে পারলো যে না, এটা আসলে সাজানো নাটক, বা আমি
একটা দুর্ঘটনার শিকার, বাস্তবে আমি দায়ী না, তখন ওই মেয়ের পক্ষ অর্থাৎ আমার ছেলে শ্বশুর পক্ষ তারা আবার ফিরে আসে। এটা যে আমার জীবনে একটা বড় ট্র্যাজেডি ছিল। রিমান্ডের দিনগুলো কেমন ছিল? অবর্ণনীয় খারাপ। এবং আমি মনে করি যে আমাদের দেশের এই ব্যবস্থাটা খুব খারাপ। আসলে যতক্ষণ পর্যন্ত একটা লোক কনভিক্টেড না হয় ততক্ষণ পর্যন্ত তাকে পেইন দেওয়া বা পানিশমেন্ট দেওয়া বা তাকে এইভাবে ফেলে রাখার মতো খারাপ জিনিস এটা ঠিক না। যেমন আমি নিরপরাধ এবং এটা প্রমাণ হচ্ছে, হবেও, কিন্তু আমার মতো অনেক নিরপরাধ ব্যক্তি কিন্তু এরকম রিমান্ডে যাচ্ছে, এরকম বিভিন্ন মামলায় তাদেরকে ভিতরে যেতে হচ্ছে, পরবর্তীতে হয়তো তারা নিরাপদে বেরোচ্ছেন, তাদের যেটাকে বলে নিরপরাধ হিসাবে বেরোচ্ছেন, কিন্তু কষ্ট কিন্তু পাচ্ছেন। একজন সত্যিকারভাবে অপরাধী যে কষ্ট পাবে, একজন নিরপরাধী একই কষ্ট পাবে, এটা আমার কাছে বর্তমান সমাজ ব্যবস্থায় আমার মনে হয় এটা বাংলাদেশ ছাড়া, এই তৃতীয় বিশ্বের বাংলাদেশ ছাড়া অন্য কোথাও আছে কিনা আমার মনে হয় না। সাভার থানায় যে আপনাকে রিমান্ডে নেওয়া হলো সেই রকম চিত্রটা কেমন ছিল? সেটা আরও দুর্বিষহ ছিল, আরও দুর্বিষহ ছিল। আর সবচেয়ে খারাপ দিক ছিল যে আমাকে দেখতে হাজার হাজার মানুষ থানায় ভিড় করত, আপনাদের সাংবাদিকের বহু লোক আসতো। মানে এটা আমার জন্য একটা বাড়তি যন্ত্রণা ছিল। আমি একা একা যে একটু নিজের মনে দুঃখে কাঁদবো সেই সুযোগটা বোধহয় পেতাম না। খুব খারাপ লাগতো আর কি। আসলে এই দিনগুলো যেভাবে আমি কাটিয়েছি এরা যেন আর কারো জীবনে এরকম না আসে। না কখনো কি মনে হয়েছে যে নিজের জীবনে কি পাপ করলেন তার জন্য এত বড় শাস্তি? অবশ্যই আমি অনেক ভেবেছি যে আসলে কি কারণে, কি অপরাধে বা কোথায় কি পাপ করলাম যার জন্য আমাকে এই বিনা কারণে, বিনা অপরাধে এইভাবে রিমান্ডে দিনের পর দিন। আপনি হয়তো জানেন অফিসিয়ালি 7 দিন ডিবিতে এবং অফিসিয়ালি 5 দিন সাভার থানায়, আর আনঅফিসিয়ালি মানে ওই শুক্র শনি বা নিতে মোট 17 দিন আমাকে রিমান্ড এবং জেলে থাকতে হয়েছে। দেখুন, আমি তো জীবনে কোনো দিন হাজতও ঘাটিনি। হ্যাঁ, রিমান্ড তারপরে জেল সবই দেখে আসলাম। আর আমি দুর্দর্শ তো দূরের কথা, আপনি আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন যে আমার মধ্যে বিনয়িতা বা নম্রতা, ভদ্রতা, এটা আমার বাপ মার শিক্ষা। ইউনিভার্সিটিতে একটা মানে সয়েল সায়েন্স ডিপার্টমেন্টে আমি অনার্স মাস্টার্স করার ছিলেন। আমি বিশ্ববিদ্যালয়ে আমি একটি হলের ইলেক্টেড জেনারেল সেক্রেটারি ছিলাম 2-2বার। তো আমার তো মানে খারাপ পথে যাওয়ার মতো কোনো কারণ ছিল না। আমাদের সময় সত্যিকার রাজনীতি ছিল। সত্যিকার ছাত্র, ভালো ছাত্র ছাড়া ভালো ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে তখন ভর্তি হতে পারতো না। এখন তো অনেক ইউনিভার্সিটি, তখন ঢাকা ইউনিভার্সিটি তো একটাই ছিল। আমার মতো লোক মানে সুখে শান্তিতে ব্যবসা করতাম, অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ আমি। আমার মতো লোকের এইরকম একটা ঘটনা ঘটবে এটা তো আমি কল্পনা করিনি। বেনজির সাহেব পুলিশের সাবেক আইজি, তখন ছিলেন আপনার বোট ক্লাবের সভাপতি। তো তার সময়ে আপনার এতটা হেনস্থা কেন? আপনি কি মনে করেন যে এই পরিমনির মামলার ইস্যুর বাইরে অন্য কোনো বিষয় ছিল কি না? আমি প্রতিষ্ঠাতা 7 জনের একজন, ডেভেলপমেন্ট কমিটির 3 জনের একজন, আর আমি পরিচালকের একজন। আসলে উনি আমাদের সভাপতি ছিলেন, এটাই হয়তো আমার জন্য কাল। কারণ আমি বিশ্বাস করি যে ঘটনার 5 দিন পরে যে নাটকটা হলো এটা পরিমণি না, পিছনে অন্য কেউ ছিল। এত সাংবাদিক ডেকে এবং প্রধানমন্ত্রী বরাবর উনি ও যে চিঠি লিখলো, তার কিছুক্ষণ পরেই এত সাংবাদিক ডেকে এই ধরনের নাটক করার পিছনে আমার দৃঢ় বিশ্বাস যে বেনজির সাহেবের শত্রুরাই এটা করিয়েছেন। আবার যখন আমি বিপদে পড়লাম তখন বেনজির সাহেব তার চাকরি রক্ষার্থে, তার নিজের গা ঢাকার জন্য, নিজের সেফটির জন্য উনি আমাকে যেভাবে হোক যা খুশি করে উনি যাতে ওনার গায়ের ময়লা ঝাড়তে পারে এর জন্য এবার সেটাই করেছেন। এটা খুব দুঃখজনক ছিল আমাদের জন্য, বিশেষ করে আমার। বেনজির সাহেব চলে যাওয়ার পর এখন আপনাদের বোট ক্লাবের কী পরিস্থিতি? কার নিয়ন্ত্রণে বোট ক্লাব? এটা স্বাভাবিক নিয়মে হচ্ছে। সেটা হলো ওনার পরিবর্তে এখন আমাদের দায়িত্ব পালন করছেন রুবেল আজিজ সাহেব, যিনি আমাদের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। বোট ক্লাবের শুরুতে উনি প্রেসিডেন্ট ছিলেন। উনি এখন আবার দায়িত্বভার গ্রহণ করেছেন। আগামী 21শে সেপ্টেম্বর আমাদের ইলেকশন হয়ে গেলে তখন আবার নতুন কমিটি হবে, নতুন প্রেসিডেন্ট আসলে তখন আবার নতুনভাবে হবে। যে বোট ক্লাব নিয়ে এত শোরগোল, আপনি সেই বোট ক্লাবের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী, এবার প্রার্থী কেন হচ্ছেন? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এটার পিছনে মূল কারণটা হলো যে এই বোট ক্লাবটা আজকে যে পর্যায়ে দেখতে পাচ্ছেন এর পিছনে বলতে পারেন যে অলমোস্ট 80% ভূমিকা আমার।
কারণ এটাকে আমি তখন উত্তরাখণ্ড প্রেসিডেন্ট ছিলাম, এখানে জমি জমা যেসব গভর্নমেন্টের ডকুমেন্টেশন দরকার ছিল বা অনুমোদন দরকার ছিল, এটার পিছনে আমি একাই বলতে গেলে অনেক বেশি দৌড়াদৌড়ি করেছি বা এগুলোকে অবটেইন করতে পেরেছি। আর কনস্ট্রাকশন বিজনেস যেহেতু আমি দীর্ঘদিন ধরে করি, কনস্ট্রাকশনের সুপারভিশনও আমরা তিনজনের দায়িত্ব ছিলাম, আমি, রুবেল আজিজ এবং জহির সাহেব। আমরা তিনজনের মধ্যে আমাকেই বেশি দায়িত্ব পালন করতে হয়েছে এবং ওই কারণে আমার একটা দরদ ছিল। পরবর্তীতে এই ঘটনা ঘটার পরে আমাকে যেহেতু নিগৃহীত করেছে, আপনি জানেন প্রায় 3 বছর বেনজির সাহেবের ভয়তে আমি এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে যেতে পারতাম না। আমাকে বলা হয়েছিল গেলে আমাকে হেনস্থা করা হবে, ওনার সিকিউরিটি দিয়ে উঠে নেওয়া হবে ইত্যাদি। তো যে কারণে আমার নিজের সেফটির জন্য ওনার সাথে আমি যুদ্ধে যেতে পারি না, কারণ উনি তো অসাধারণ মানুষ ছিলেন, আপনারা জানেন বা ইতিমধ্যে আরও জেনেছেন। তো না গিয়ে আমি চেষ্টা করেছি যে নিজেকে সেফে রাখার। তো এখন যেহেতু আমাদের নির্বাচন সামনে এসেছে, আমার একটা মনে যে দুঃখটা যে আমার প্রতি যে অন্যায়টা করা হয়েছে, আমি প্রেসিডেন্ট হয়ে দেখাতে চাই যে প্রেসিডেন্টের মেম্বারদের প্রতি দায়িত্ব কী বা অন্য এক্সিকিউটিভ কমিটির প্রতি দায়িত্ব কী। আমি যেখানে তাকে সেভ করব, যেখানে তার সত্যি জিনিসটা তুলে ধরে তাকে আমি বাঁচানোর উল্টা তাকে আমি মারলাম, এটা তো আসলে প্রেসিডেন্টের দায়িত্বের মধ্যে পড়ে না। দ্বিতীয়ত, আমাদের এখানে অনেক কিছু করার ছিল, যে আমার 3 বছর আমার অনুপস্থিতিতে কিছুই করা হয় নাই। আমাদের পরবর্তী বিল্ডিংটা হতে পারতো 3.5 লাখ স্কোয়ার ফিটের, সেটার জন্য 3 বছরে কোনো কাজ হয়নি। আমি চলে যাওয়ার পরে কোনো কাজ ওনারা করেননি। আমার বিশ্বাস আমি আসলে এই কাজটি আবার হবে এবং হলে পরে আমার একটা পরিপূর্ণতা আসবে যে আমি আগেরটুকু করতে পেরেছি, বাকিটুকু করলে আমার শান্তি আসবে। কারণ এখানে আমার অনেক ডেভোশন আছে, আমার অনেক ত্যাগ আছে এবং আমি এটার পেছনে যথেষ্ট সময় দিয়েছি। আপনার কি মনে হয় যে বোট ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে যে ক্লাবের দায়িত্বে একটি মানে বাহিনী প্রধানের কর্মরত অবস্থায় থাকা উচিত কি অনুচিত, আপনি কি মনে করেন? বিশেষ করে পুলিশের প্রধান হিসাবে একটি ক্লাবের সভাপতি ওনার হওয়া বা থাকা ঠিক হয়নি, এটা আমি মনে করি। কারণ এতে করে যেমন মনে করেন ওনার কাছে কেউ যেত না কমপ্লেন নিয়ে বা কোনো সময়, ওনাকে তো পেতো না, ওনাকে ফোন করলেও কেউ মেম্বাররা পাচ্ছে না বা পেতো না, কোনো কমপ্লেন হলে ওনার কাছে যাওয়ার মতো সাহসও কেউ করতো না। তো এই ধরনের সভাপতি হলে ওই ক্লাবেরও মঙ্গল না, কারণ ক্লাবের ভালো মন্দ জানার জন্য সাধারণ মেম্বারদের সাথে যে মিশতে না পারে বা সাধারণ মেম্বার যার কাছে যেতে না পারে, সে তো ক্লাবকে কিছু দিতে পারবে না, এটাই তো স্বাভাবিক। তো একদিকে যেমন হয়েছে, আর একদিকে মনে করেন আমাদের দেশের সমাজ ব্যবস্থায় ওনার মতো লোক যদি এইসব ক্লাবের মেম্বার হয়, প্রেসিডেন্ট হয়, যেখানে বার আছে, দ্যাট ইজ অ্যালকোহল, যেখানে কার্ড রুম আছে, দ্যাট ওয়ান সর্ট অফ গ্যামলিং, এটা সব ক্লাবেই আছে, বোট ক্লাবেও আছে। তো সেখানে ওনার মতো যে যারা এদেশের আইন প্রণয়ন করেন বা আইন রক্ষা করেন, এই ধরনের লোকের এখানে মানে সর্বোচ্চ পদে থাকা একেবারেই ঠিক না। তা আপনারা রাখছিলেন কেন? হ্যাঁ, দ্যাট ইজ অলসো ভেরি গুড কোশ্চেন। উনি এমন একটা জায়গায় ছিলেন যে উনি ডিজায়ার করছেন, আমরা নিতে বাধ্য হয়েছিলাম। উনি যেতে চান নাই, আমরা ওনাকে পাঠাতে পারিনি। কিন্তু আমাদের টার্ম যখন ওনার শেষ হয়ে গেছেন, তখন আমি ফাইট করেছি, আমি উকিল নোটিশ দিয়েছি একাধিকবার যে আমাদের ইলেকশন দিতে হবে। উনি ইলেকশন দিতে চান নাই, তো আমি ইলেকশন আদায় করেছি। আপনার এই যেটা উকিল নোটিশ, 2টা উকিল নোটিশ ওনাকে আমি দিয়েছি। এরপর তো অনেক কাণ্ড ঘটে গেল, বেনজির সাহেব আবার আলোচনায় চলে এসলেন এবং তিনি এখন সপরিবারে দেশের বাইরে রয়েছেন। দুদক তার সম্পদ যা আছে, ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করেছে, অবরুদ্ধ করছে অনেক কিছু। এতে আপনার প্রতিক্রিয়া কি? আপনি খুশি? আমি একজন নাগরিক হিসাবে কখনোই মনে করি না যে অনৈতিক কর্মকাণ্ড যারা করে তাদের সমর্থন করা উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, বাকি সব কিছু হলো ওনার ব্যক্তিগত ব্যাপার এবং সরকারি বিষয়। যে উনি যদি অপরাধ করে থাকেন, উনি যা যা করেছেন এটা সত্যতা মিলে, অবশ্যই ওনার বিচার হওয়া উচিত এবং সেটা যেভাবে যে প্রক্রিয়ায় হওয়া উচিত সেটা যেন হয়, এটাই তো কথা। আপনার অনুভূতিটা কি? আমি বলবো যে আমার লজ্জা লাগছে যে ওনার মতো লোক আমাদের প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ, এবং ওই লোক আবার আজকে এই যা দেখতে পাচ্ছি পত্রিকায় বা বিভিন্ন মাধ্যমে, এটা আমার কাছে খুব কষ্ট, লজ্জা সবই লাগতেছে। এটা আমি মেনে নিতে পারছি না। আবার পাশাপাশি কালকে আরেকটা খবর ছিল যে পরিমণি কাণ্ডে আপনার মামলায় পরিমণি জামিন পেলেন, আবার পুলিশের সাবেক এডিসি সাকলাইন তার চাকরি হারালেন।
এই বিষয়টা আপনি কি চোখে দেখছেন? সাকলায়েন সাহেব চাকরি হারিয়েছেন তাদের বিভাগীয় তদন্তে এবং প্রমাণ সাপেক্ষে। হ্যাঁ, তো পরিমণিত এরকম অনেক সাকলায়েনকেই হয়তো ধ্বংস করেছেন। হয়তো ওনারটা প্রকাশ পেয়েছে আর ওনাদেরটা হয়তো প্রকাশ পায়নি, অনেকের সংসারও হয়তো ভেঙে দিয়েছে আমরা যেটা শুনেছি। তো কাজেই এটা তো আমরা ভালোভাবে নিতে পারি না। এটা তো এই ধরনের নষ্টা মেয়েরা বাংলাদেশে আর না আসুক, না থাকুক, ভবিষ্যতে এই ধরনের বিচরণের আর না ঘটুক, এটাই আমাদের কাম্য। কেন নষ্ট বলবেন তাকে? বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তার ব্যক্তিগত জীবন, তার বিভিন্ন রকম দৃশ্য এবং তার কর্মকাণ্ড, এমনকি পুলিশ তার বাড়িতে যে ধরনের ড্রাগ মদ পেয়েছে, এতে কি যথেষ্ট না সে কী ধরনের মেয়ে এটা প্রমাণ হওয়ার জন্য? আবার পুলিশ যখন আপনাকে গ্রেপ্তার করলো তখন তো আপনার কাছ থেকেও পুলিশ মদ পেয়েছে, সেই মদ আর এই মদের পার্থক্য কী? আমার মতটা তো সাজানো ছিল, আমার বিষয়টা তো সাজানো ছিল, সেটা তো প্রমাণই হয়ে গেছে। আর আমাকে যে জায়গাতে ধরছে ওটা তো আমার বাড়ি না। আপনি তো জানেন যে আমার পজিশনে না থাকলে ড্রাগ বা অ্যালকোহল হোয়াটএভার, আমি তো এত কিছু জানতাম না। এই মানে মামলা টামলা খেয়ে কিছু শিখেছি যে পজিশনে না থাকলে কিন্তু ওই ড্রাগ আমাকে কনসিডারে আনা যাবে না। ওই বাড়িটা আমার না, ওই বাড়িতে কিন্তু আমি ছিলামও না, আমাকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে সকালে। হ্যাঁ, এগুলো অনেক কিছু আছে হিডেন, যেটা এখন আসলে বলা আমার ঠিক না। তারপরে সত্য যে আমার পজিশনে ওগুলো ছিল না, ওটা দেখানো হয়েছে এবং ইতিমধ্যে সেটা প্রমাণ হয়েছে যে না, আসলে এটা আমার কিছু না। তদন্ত প্রক্রিয়া চলাকালীন সময় কি কখনো আপনি বাদী বিবাদী অর্থাৎ পরিমণি, নায়িকা পরিমণি এবং নাসিরউদ্দিন মাহমুদ কি কখনো মুখোমুখি হয়েছিল কিংবা করা হয়েছিল মুখোমুখি? একবার সিআইডিতে করা হয়েছিল আমাকে, অন রিকোয়েস্ট, আমি আসামি না, অন রিকোয়েস্ট আমাকে সিআইডিতে ডাকা হয়েছিল যে আপনি কাইন্ডলি আসেন, আপনার কাছ থেকে আমরা সামনাসামনি শুনতে চাই। ওই দিন তাকে এবং আমাকে পাশাপাশি রেখেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারা রেকর্ড করেছে এটা। আর খুঁটের জোর অনেক ছিল, অনেক জায়গার থেকেই তার জন্য তদবির আসছিল। আর তাছাড়া বড় কথা কি, যে যেদিন ঘটনা ঘটলো আমি চলে গেছি, কিন্তু সে কিন্তু 40 মিনিটস ওইখানে ছিল। এই 40 মিনিটস যারা আমাদের ওয়েটার এবং অন্যান্য যারা ছিল ওরা সবাই দেখছে যে 40 মিনিট কিন্তু কন্টিনিউয়াসলি 999 সহ সে বিভিন্ন জনকে ফোন দিয়েছে। হয়তোবা তাকে যে আমরা করলাম, মানে সে ফার্দার কিছু সাপোর্ট নেওয়ার জন্য বা আমাকে করার জন্য সে চেষ্টা করছে। অর্থাৎ তার যে লোকজন আছে সেটাই তো তার প্রমাণ, এবং সে কারো কারো নামও বলছে যে আমি তাকে দিয়ে তোমাকে সাহায্য করব। এই ঘটনার পরে আপনার আত্মোপলব্ধিটা কি? আমার আত্মোপলব্ধি যে আমাদের সকলেরই সাবধান থাকা উচিত, চলার পথে যাতে এরকম আমার মতো পচা শামুকে পা না কাটে। হ্যাঁ, আর এই ধরনের বিপদে আপদে যাতে আমরা না পড়ি, তার জন্য আমাদেরকে সবাই সতর্ক হওয়া উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে এখন অত্যন্ত সতর্ক, অন্যদেরকেও বলি যে আসলে মানুষরূপী তো অনেক কিছুই থাকে। হ্যাঁ, মানুষরূপী অনেক ভয়ানক জন্তু জানোয়ার হতে পারে, কিন্তু চেহারাটা হয়তো মানুষের ভিতরে অন্য কিছু। তো সেখান থেকে আমাদের সবাই সাবধান থাকা উচিত। আমি এটা বিরাট শিক্ষা নিয়েছি। আমার এই ঘটনা আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এটা মাধ্যমে আমি মনে করি যে সবারই শিক্ষা নেওয়া উচিত যে আমি যেভাবে ক্ষতিগ্রস্ত হলাম বিনা কারণে, সেই রকম ক্ষতিগ্রস্ত যাতে না হই। হ্যাঁ, আমি যদি সেদিন পিছনে দরজাতে পালাতে পারতাম, চলে যেতে পারতাম, তাহলে হয়তো আমার এই ঘটনা ঘটতাম। কিন্তু আমাদের যাওয়ার পথ একটাই, ওখানে ঢোকার পথ, বেরোবার পথ একটাই। আমি যে অন্য দরজা দিয়ে চলে যাব সেই সুযোগ ছিল না। যেহেতু ওখান থেকে যেতে হয়েছে, তখনই আমাকে আটকানো হয়েছে। আপনার সম্পর্কে অনেকের কৌতূহল, আপনার সম্পর্কে একটু জানতে চাই। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, উনি ফাইনালি এসপি হিসাবে রিটায়ারমেন্টে গেছেন এবং মারা গেছেন, উনি নাম মরহুম। আমি বরিশাল জিলা স্কুলে আমার পড়াশোনা। আমি 1975-এ আমার ম্যাট্রিক, 1977-এ আমি বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট, দেন ঢাকা ইউনিভার্সিটিতে আমি সয়েল সায়েন্সে অনার্স মাস্টার্স। এটা হলো আমার পড়াশোনা। আমি ভাই বোনদের মধ্যে বড়। আর খেলাধুলা আমার একটা অন্যতম শখ ছিল, এবং আমি ব্যক্তি জীবনে ভালো খেলোয়াড় ছিলাম। আমি ঢাকা ফার্স্ট ডিভিশন লিগে আমি ফুটবল খেলতাম ওয়ারির পক্ষে এবং শান্তিনগর ক্লাবের পক্ষে প্রথম শুরু করি। পরে ওয়ারিতে প্রায় 6 বছর আমি এক নাগারে খেলেছি। তো ওই সময় আসলে ক্রিকেট অত বেশি ছিল না। আমি 80-র দশকের কথা বলছি। 82 সালের পর থেকে আমি আর খেলতে পারিনি আমার ইনজুরির কারণে। তারপরে ব্যবসায়ী কি করে হলেন? আমি প্রথমত
ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করি সিটি ব্যাংকে আমি চাকরি নিয়েছিলাম। 6 মাসের মধ্যে আমি চাকরিটা ছেড়ে দিলাম। দেখলাম যে না, এটা করে আমার পোষাবে না, তখন আমি বিজনেস শুরু করলাম। আল্লাহর রহমতে আমি শুরু থেকেই মোটামুটি ভালোই করছিলাম, ভালোই আছি ইনশাল্লাহ। 2জন সন্তানের বাবা, তার একজন সন্তান কানাডা প্রবাসী, আর একজন সন্তান আপনার সাথেই ব্যবসা বাণিজ্য করে। আর আপনার ব্যবসায়িক অবদানটা কি? আমি তো বেসিক্যালি কনস্ট্রাকশন বিজনেস করতেছি প্রায় 38 বছরের উপরে হয়ে গেল। আমি গভর্নমেন্ট কন্ট্রাক্ট, দ্যাট ইজ বিল্ডিং, ব্রিজ, রোড, এগুলোই আমরা করি। আর বেসিক্যালি এখন আমরা একটু জোর দিয়েছি রিয়েল এস্টেটের উপরে। রিয়েল এস্টেটও করতেছি আমরা প্রায় 15 বছর যাবৎ। রিয়েল এস্টেট বিজনেস একটা স্বাধীনতা আছে বা একটা আলাদা আছে। এখানে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এখন ভালো বিজনেস। আমার ছেলেকে এখানে বসিয়েছি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে, আমি চেয়ারম্যান হিসেবে আছি। তো আমার মনে হচ্ছে যে এটাও ভালো হবে আমাদের বিজনেস, বা চলতেছে ইনশাল্লাহ। মিস্টার নাসিরউদ্দিন মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আলোচিত পরীমণি হত্যা এবং ধর্ষণ চেষ্টা মামলার আসামি, অর্থাৎ ওই দিক দিয়ে আসামি, অন্য দিক দিয়ে তিনি বাদী, বিশেষ করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং খ্যাতনামা একজন আবাসন ব্যবসায়ী এবং উত্তরা ক্লাবের 3 বারের সভাপতি মিস্টার নাসিরউদ্দিন মাহমুদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমায় দেখছেন?